ছোট্ট বন্ধুরা, এই হচ্ছে বিক্রমপুর দেশ। এই দেশের রাজার ছিল 2 রানী, আর এই 2 রানীর মধ্যে ছোট রানী ছিল রাজার নয়নের মণি। আর বড় রানীকে রাজা একটুও পছন্দ করত না, তাই বড় রানীর মনে খুব দুঃখ ছিল, আর ছোট রানী খুব আনন্দে দিন কাটাত। কিন্তু রাজার মনেও একটা দুঃখ ছিল, কারণ তার কোনো সন্তান ছিল না। একদিন এক সাধু বাবাকে রাজামশাই ডেকে পাঠালেন। মহারাজ, আপনি আমায় ডেকে পাঠিয়েছিলেন। আমি খুব ভালোভাবে জানি আপনার মনের কষ্ট, আপনাদের মনের দুঃখ। চিন্তা করবেন না মহারাজ, ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, সব কিছু ঠিক হয়ে যাবে। আপনার জন্য আমি বিশেষ করে এই মন্ত্রপুত ফল এনেছি, গ্রহণ করুন মহারাজ। এই ফল নিয়ে গিয়ে আপনি রানীমার হাতে দিন। উনি এই ফল খেলে আপনাদের মনের আশা পূর্ণ হবে। ইস, কি বাজে খেতে ফলটা! এই ফল কি খাওয়া যায় নাকি? ছি, রাজামশাই কি আর কোনো ফল খুঁজে পেলেন না? শেষে কিনা আমার জন্য এই বাজে ফল আনলেন। কি খবর, কি খবর বলো মন্ত্রী। আমি যে বড় উদ্বিগ্ন হয়ে পড়েছি। ছোট রানীর কি খবর? মহারাজ, আপনি এতটা উদ্বিগ্ন হবেন না। আমি আপনাকে আনন্দের খবর দিতেই এসেছি। ছোট রানীমা এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। খুব ভালো, খুব ভালো খবর। খুব 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 খুশি, আমি খুব খুশি। আর মহারাজ, বড় রানীমা এক অপূর্ব কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। 2 রানী সুস্থ আছেন। বড় রানী যেন ওর সন্তানকে না পায়, আমার কোনো দরকার নেই ওই সন্তানের। এ আপনি কি বলছেন মহারাজ? কেন মহারাজ, তার অপরাধ কি? মন্ত্রী, তুমি কি ভুলে গেছো যে তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? তোমার এত স্পর্ধা হলো কোথা থেকে? বড় রানীকে আমি সহ্য করতে পারি না, ও যেন ওর সন্তানকে না দেখতে পায়। অপরাধ নেবেন না মহারাজ, আপনি যা বলছেন সে যে অন্যায়। তুমি আমার ন্যায় অন্যায় বিচার করতে এসেছো? তোমার সাহস দেখে তো আমি অবাক হচ্ছি মন্ত্রী। মহারাজ, আমাকে আপনি ক্ষমা করবেন, আমি বলতে বাধ্য হচ্ছি। অহংকারে আপনার বুদ্ধি নাশ হয়েছে। মন্ত্রী, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি যে তুমি বড় রানীর সন্তানকে নিয়ে নদীতে ভাসিয়ে দাও। আমায় ক্ষমা করবেন মহারাজ, আমি এ পাপ কাজ করতে পারবো না। তুমি যদি আমার কথার অবাধ্য হও, তাহলে জেনে রেখো তোমাকে আমি এই রাজ্য ছাড়া করব। এই রাজবাড়ির দরজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। মহারাজ, এই বয়সে আমি কোথায় যাব? বাড়িতে আমার স্ত্রী, 2 সন্তান রয়েছে। মন্ত্রী, আমি তোমাকে আরো একটা সুযোগ দিচ্ছি, তুমি আরো একবার ভেবে দেখো। সবাই জেনে যাওয়ার আগে তুমি বড় রানীর কন্যা সন্তানকে নদীতে ভাসিয়ে দাও, আর এর জন্য উপযুক্ত পারিশ্রমিকও তুমি পাবে। মহারাজ, আমি নিরুপায়, আপনি যেমন বলবেন আমি তেমনই করব। রাজার নির্দেশ মতো মন্ত্রী ঘুমন্ত বড় রানীর পাশ থেকে তার সদ্যজাত কন্যা সন্তানকে নিয়ে রাজমহল থেকে বেরিয়ে গেল। তারপর কন্যাটিকে নদীতে ভাসিয়ে দিল। ভাসতে ভাসতে ছোট্ট কন্যা গিয়ে পৌঁছল এক রাক্ষস রাজ্যে। সেইখানে এক রাক্ষসী বুড়ি তাকে দেখতে পেল। রাক্ষসী বুড়ি কন্যাটিকে নিয়ে চলে গেল তাদের রাজ্যে। রে, তোরা সব গেলি কোথায়? রাক্ষস খক্ষস গুলো কোথায় তোরা? এদিকে আয়, দেখে যা কাকে এনেছি। আমাদের ডাকছিলে রাক্ষসী বুড়ি? কেমন মানুষ মানুষ গন্ধ পাচ্ছি না। এই তো দেখছি একটা মানুষের বাচ্চা। ও মা, কোথা থেকে আনলে এই মানুষের বাচ্চাটাকে? আমি আমার যোগ বলে জানতে পেরেছি বিক্রমপুর দেশের রাজার কন্যা এই শিশু
রাজা একে জলে ভাসিয়ে দিয়েছে। ও রাক্ষসী বুড়ি, ও রাক্ষসী বুড়ি, তুমি কি এই মানুষের বাচ্চাটাকে তোমার কাছে রাখবে নাকি? হ্যাঁ, আজ থেকে ও আমাদের সাথেই থাকবে। ঠিক আছে রাক্ষসী বুড়ি। যাই, আমি এখন ওকে নিয়ে আমার ঘরে যাই। বাহ, অপূর্ব অপূর্ব এই প্রাসাদ। কি সুন্দর পাথরের তৈরি। আমাকে জানতে হবে এটা কার প্রাসাদ। দেখি তো প্রাসাদের ভেতরে গিয়ে। আরে এত বড় একটা প্রাসাদ, কেউ কি থাকে না এখানে? ওই কাউকেই তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আরে কেউ ঘুমিয়ে আছে বলে মনে হচ্ছে না। যাই তো ঘরের ভেতরটা গিয়ে দেখি। এত বড় প্রাসাদে এক পরমা সুন্দরী কন্যা একা একা ঘুমোচ্ছে। তাহলে এই প্রাসাদ কি অপরূপ এই কন্যার? আমার জানাটা প্রয়োজন, আমার জানাটা প্রয়োজন। এই অপূর্ব কন্যার পরিচয় কি? কন্যা, কন্যা, কে তুমি? চোখ খোলো। হে অপরূপা, তোমার পরিচয় কি? চোখ খোলো, চোখ মেলে তাকাও আমার দিকে। কি ব্যাপার? এ কি? এটা কি? মনে তো হচ্ছে এটা একটা সোনার কাঠি। ওই তো, ওই তো, ওটাও দেখছি একটা রূপোর কাঠি। কি ব্যাপার? কন্যার মাথার কাছে সোনার কাঠি আর পায়ের কাছে রূপোর কাঠি কেন? তবে কি এগুলো কোনো জাদু কাঠি? একটা কাজ করি। এ কি? কে তুমি? তুমি কে? তোমার নাম কি? আমার নাম শতরূপা। তুমি কে? আগে তো কখনো তোমাকে এই রাক্ষসপুরীতে দেখিনি। এটা রাক্ষসপুরী? হ্যাঁ, এটা রাক্ষসপুরী। কিন্তু তুমি? আমি হলাম প্রতাপগড় দেশের রাজার একমাত্র পুত্র সূর্যশেখর। কিন্তু এখানে তো কোনো সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না। তুমি এখানে এলে কি করে? জঙ্গলে ভ্রমণ করতে বেরিয়েছিলাম। ভ্রমণ করতে করতে দেখতে পেলাম এই প্রাসাদ, তাই ভেতরে ঢুকে পড়েছি। কিন্তু তুমি কি জানো এখানে এক রাক্ষসী বুড়ি ও তার সাথে অনেক রাক্ষস থাকে? তুমি তো এখানে থাকো, কিন্তু তুমি তো রাক্ষস নও। হ্যাঁ, জন্ম থেকেই আমি এই রাক্ষসপুরীতে থাকি। 20 বছর ধরে আমি এই রাক্ষসপুরীতেই আছি। 20 বছর? কিন্তু শতরূপা, তুমি এখানে এলে কি করে? সে অনেক কথা, কিছুই মনে নেই আমার। আমি রাক্ষসী বুড়ির কাছেই মানুষ হয়েছি। রাক্ষসী বুড়ির কাছেই জানতে পেরেছি বিক্রমপুর দেশের রাজার কন্যা আমি। তুমি রাজকন্যা? হ্যাঁ, আমার জন্ম হবার পরে ওই দেশের রাজার আদেশে আমাকে জলে ভাসিয়ে দেওয়া হয়। জলে ভাসিয়ে দেয়? তারপর রাক্ষসী বুড়ি আমাকে নদীর পাড়ে ভাসতে দেখে এই রাক্ষসপুরীতে নিয়ে আসে। তারপর থেকেই আমি এখানে আছি, এখানেই বড় হয়েছি। এই এতগুলো বছর তুমি রাক্ষসপুরীতে আছো, কোথাও বেরোনি। আচ্ছা, তোমার মুক্তি পেতে ইচ্ছে করেনি কখনো? আমার তো খুব মুক্তি পেতে ইচ্ছে করে, মনে হয় পালিয়ে যাই, কিন্তু কোনো উপায় নেই। আমার এখানে থাকতে একদম ভালো লাগে না। কিন্তু তুমি পালিয়ে যাওনি কেন? একবার পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু রাক্ষসী বুড়ি সেটা বুঝতে পেরে যায়। তারপর থেকে ওরা যখন খাবার সংগ্রহ করতে যায় আমাকে ঘুম পাড়িয়ে রেখে যায়। আচ্ছা, ওরা যে তোমাকে ঘুম পাড়িয়ে রেখে যায়, ওরা কি জাদু জানে? আচ্ছা, ওই যে ওগুলো কি জাদু কাঠি? হ্যাঁ, ওইগুলো জাদু কাঠি। যখন ওরা সকালবেলা বেরিয়ে যায় আমাকে ঘুম পাড়িয়ে রেখে যায়। এই সোনার কাঠি মাথার ওপর আর এই রূপোর কাঠি পায়ের নিচে দিলেই আমি ঘুমিয়ে পড়ি। আর বিকেলে ওরা যখন ফিরে আসে তখন সোনার কাঠি আমার পায়ের নিচে আর রূপোর কাঠি আমার মাথার উপর রাখে। আমার অমনি ঘুম ভেঙে যায়, যেভাবে তুমি এখন আমার ঘুম ভাঙালে। শোনো শতরূপা, আমি তোমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব। কিন্তু কিভাবে? ওই রাক্ষসগুলোকে তুমি মারতে পারবে না, এর আগেও কেউ পারেনি। ওদের মারতে গেলে আগে ওদের প্রাণভ্রমরাকে মারতে হবে। কোথায় আছে সে প্রাণভ্রমরা? সেটা তো আমিও জানি না। শোনো, আজ রাক্ষসরা ফিরে আসলে তুমি জানবে কোথায় ওদের প্রাণভ্রমরা লুকোনো আছে। তারপর ওদের প্রাণভ্রমরাকে শেষ করতে পারলেই ওরা শেষ হয়ে যাবে। রাজকুমার, ওরা এসে গেছে। তুমি আমাকে আবার ঘুম পাড়িয়ে দাও, আর তুমি ওইদিকে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাও। কেমন
যেন একটা মানুষ মানুষ গন্ধ পাচ্ছি না রাক্ষসী বুড়ি। রাক্ষসী বুড়ি, আমিও কিন্তু মানুষ মানুষ গন্ধ পাচ্ছি। মানুষের গন্ধ তো আমিও পাচ্ছি, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। রাজকন্যাকে ঘুম থেকে ওঠাও, ওকেই জিজ্ঞেস করো রাক্ষসী বুড়ি। তুই ঠিকই বলেছিস। উমা, তোমরা চলে এসেছো? হ্যাঁ, আমরা চলে এসেছি। আমাকে একটা কথা বলতো, আমরা চলে যাওয়ার পর এখানে কি কেউ এসেছিল? কোন সাধারণ মানুষ? তুমি যে কি বলো রাক্ষসী বুড়ি, মানুষ আসবে কোথা থেকে? আর তুমি তো যাওয়ার সময় আমাকে ঘুম পাড়িয়ে রেখে গেলে, আবার এখন এসে আমার ঘুম ভাঙালে। এতক্ষণ তো আমি ঘুমোচ্ছিলাম, তুমি আমারই গন্ধ পাচ্ছ। তবে তুই হয়তো ঠিকই বলছিস, কিন্তু তোর গন্ধ তো আমরা চিনি। ঠিক আছে, এই রাক্ষস খোকস, তোরা যা, খাবারের ব্যবস্থা কর, আমি একটু পরেই যাচ্ছি। ঠিক আছে রাক্ষসী বুড়ি, আমরা যাচ্ছি, খাওয়ার ব্যবস্থা করছি। কি রে, কি হলো তোর? কাঁদছিস কেন? কি হয়েছে বল আমায়, কিসের দুঃখ তোর? আমার মাঝে মাঝে খুব দুঃখ হয়, ভয় পাই আমি। কেন, কিসের দুঃখ তোর? কিসের ভয়? আর কাকেই বা ভয় পাস তুই? আমার দুঃখ হয়, চিন্তা হয়। তোমার বয়স হয়েছে, তুমি যদি কোনোদিন মরে যাও তাহলে আমি কার কাছে থাকবো? তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। তুমি হাসছো কেন? হাসবো না, তোর কথা শুনে হাসছি আমি। আমার তো মৃত্যু কোনোদিনও ঘটবে না। সে তো জানি, তোমার প্রাণ সুরক্ষিত আছে প্রাণ ভ্রমরায়, কিন্তু তবুও। শোন, যদি কেউ কোনোদিন আমার প্রাণ ভ্রমরাকে তলোয়ার দিয়ে এক কোপে মারতে পারে, তাহলে আমরা রাক্ষসরা সবাই একসাথে মরে যাব। আমার প্রাণ ভ্রমরাকে মারতে না পারলে কেউ কোনোদিন আমাদের মারতে পারবে না। আচ্ছা রাক্ষসী বুড়ি, কোথায় আছে তোমার সেই প্রাণ ভ্রমরা? আমি ছাড়া কেউ জানে না আমার প্রাণ ভ্রমরা কোথায় আছে। তুমি আমাকেও বলবে না? তার মানে তুমি আমাকে ভালোই বাসো না, আর তাই বিশ্বাসও করো না। আমি তোমাকে কিন্তু অনেক ভালোবাসি। আমি ছাড়া কেউ তো জানে না, কিন্তু তুই যখন এত করে বলছিস, ঠিক আছে, আমি তোকে বলছি। শোন, প্রাসাদের বাইরে যে দিঘিটা আছে, ওই দিঘির নিচে একটা মন্দির আছে। সেই মন্দিরের ভেতরে একটা ছোট সিন্দুক আছে। সেই সিন্দুকের ভেতরে ঝিনুক আছে, আর সেই ঝিনুকের মধ্যে আমার প্রাণ ভ্রমরা আছে। সেই ভ্রমরাকে এক কোপে মারতে পারলে আমরা সবাই মরে যাব। তুই এই কথাটা কিন্তু কাউকে বলিস না। তুমি একদম চিন্তা করো না রাক্ষসী বুড়ি, এই কথা আমি কাউকে বলবো না। শুধু তুমি আর আমি জানি। তুমি নিশ্চিন্তে থাকো, তুমি না থাকলে আমি আর কার কাছে থাকবো বলো? রাক্ষসী বুড়ি, বলি ও রাক্ষসী বুড়ি, চলো আজ
আজ আমরা নদীর ওপারের জঙ্গলটায় যাই। অনেকদিন ওই জঙ্গলটায় আমরা যাইনি। এই জঙ্গলের জন্তু জানোয়ার তো প্রায় সব শেষই হয়ে গেছে। চলো চলো বুড়ি, নদীর ওপারের জঙ্গলে যাই। এগো রাক্ষসী বুড়ি, চলো চলো আমরা ওপারের জঙ্গলটাতেই যাই। ঠিক আছে, তোরা যখন বলছিস তখন চল ওপারের জঙ্গলটাতে। তাহলে সব তাড়াতাড়ি চল, অনেক পথ যেতে হবে, আবার সন্ধ্যের আগে ফিরেও আসতে হবে। চল চল, তাড়াতাড়ি চল সব। ও, তুমি এসেছো রাজপুত্র, কিন্তু ওরা তোমায় দেখতে পায়নি তো? হ্যাঁ, আমি এসেছি রাজকন্যা তোমাকে উদ্ধার করতে। তুমি চিন্তা করো না, ওরা কেউ আমাকে দেখতে পায়নি। আমি তো পিছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে লুকিয়েছিলাম। সকালে ওরা বেরিয়ে যাওয়ার পরই আমি তোমার কাছে এলাম। আচ্ছা, তুমি কি জানতে পারলে কোথায় আছে ওদের প্রাণভ্রমরা? হ্যাঁ, আমি জানতে পেরেছি। আমি রাক্ষসী বুড়িকে জিজ্ঞাসা করেছি। বলো বলো রাজকন্যা, কি করলে ওদের মৃত্যু ঘটবে? কিসের দুঃখ তোর? আমার মাঝে মাঝে খুব দুঃখ হয়, ভয় পাই আমি। কেন? তোমার বয়স হয়েছে, তুমি যদি কোনোদিন মরে যাও তাহলে আমি কার কাছে থাকবো? আমার তো মৃত্যু কোনোদিন ঘটবে না। সে তো জানি, তোমার প্রাণ সুরক্ষিত আছে প্রাণভ্রমরায়, কিন্তু তবুও। আচ্ছা রাক্ষসী বুড়ি, কোথায় আছে তোমার সেই প্রাণভ্রমরা? আমি ছাড়া কেউ তো জানে না। তুই যখন এত করে বলছিস, ঠিক আছে, আমি তোকে বলছি। প্রাসাদের বাইরে যে দিঘিটা আছে, ওই দিঘির নিচে একটা মন্দির আছে। সেই মন্দিরের ভেতরে একটা ছোট সিন্ধুক আছে। সেই সিন্ধুকের ভেতরে ঝিনুক আছে, আর সেই ঝিনুকের মধ্যে আমার প্রাণ ভ্রমরা আছে। সেই ভ্রমরাকে এক কোপে মারতে পারলে আমরা সবাই মরে যাব। তুই এই কথাটা কিন্তু কাউকে বলিস না। তুমি একদম চিন্তা করো না রাক্ষসী বুড়ি, এই কথা আমি কাউকে বলবো না। এত সহজ উপায়ে ওদের মৃত্যু ঘটবে? তুমি চিন্তা করো না রাজকন্যা, আমি এক্ষুনি যাচ্ছি ওই প্রাণভ্রমরাকে হত্যা করতে। এই তো সেই দিঘি। আমার হাত পা কেমন টন টন করছে। তাহলে কি জলের নিচে মন্দিরের কাছে কেউ গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ রাক্ষসী বুড়ি, আমারও হাত পাও যেন কেমন টন টন করছে। ও বাবা, টন টন করছে, একটু বসি। রাজকন্যা যে বলেছিল এই মন্দিরের ভেতরেই আছে ছোট্ট সিন্ধুক, কিন্তু কোথায়? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ওই তো একটা সিন্ধুক দেখা যাচ্ছে। যাই তো, এগিয়ে গিয়ে দেখি তো। আর পাচ্ছি না, মরে গেলাম গো, মরে গেলাম, মরে গেলাম। এই সেই ঝিনুক, আর এই হলো সেই প্রাণভ্রমরা। এই প্রাণভ্রমরাকে এক কোপে কাটতে হবে। রাজকন্যা শতরূপা, তুমি আজ থেকে মুক্ত। চলো চলো, এই প্রাসাদের বাইরে নিয়ে যাই তোমাকে। হ্যাঁ রাজপুত্র, তোমার জন্য আমি আবার নতুন করে বাঁচতে পারবো। চলো রাজকন্যা, চলো। এরপর রাজপুত্র রাজকন্যা শতরূপাকে নিয়ে গেল তাদের প্রাসাদে। তারপর যথা সময়ে অনেক ধুমধাম করে তাদের বিবাহ সম্পন্ন হলো।